ট্রুথ সোশ্যালে ইদানিংকালে ট্রাম্প যা দিচ্ছেন বেশিরভাগই মিথ্যা তথ্য। মানে তিনি দাবি করছেন হরমুজ প্রণালী ইরানের সাথে আয়াতুল্লাহর সাথে বসে আমরা দুজন মিলে চালাবো। ইরান যেখান থেকে স্পষ্ট করে বলছে এটা তাদের কৌশল। অনেকে বলছেন ট্রাম্প এই মিথ্যার আশ্রয়টা নিয়েছেন নিজের দেশে তেলের বিক্রিটা বাড়াতে এবং তেলের দামটা কমাতে, এটা একটা কৌশল। এত মিথ্যা কেন বলেন উনি? এখন ট্রাম্পের যে জায়গায় এসে দাঁড়াইছে তার আর কি করার আছে? সে তো প্রথমেই ধরে নিয়েছিল মাত্র কয়েকদিনের অভিযানে হয়তো ইরানকে কাত করে দিতে পারবে, কিন্তু সেই জায়গায় দেখা গেল যে ইরান তো কাত তো হয়নি, বরং আমেরিকার মতো একেবারে সামরিক দিক থেকে তারপরে অর্থনৈতিক দিক থেকে একেবারে শীর্ষ পর্যায়ের একটি দেশ, যা সারা পৃথিবীকে এখন নাড়িয়ে দিচ্ছে, মানে সাম্রাজ্যবাদী শক্তিটা। এবং তার সঙ্গে যুক্ত আছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ওই জায়গাটাতে ইসরায়েলের উপরে বেশি নির্ভর করে। আর এই আমেরিকার ট্রাম্প কিন্তু একটা যে মাথা গরম এবং কখন কি বলে কি করে এই ব্যাপারটা নিয়ে কিন্তু মানুষের খুবই সন্দেহ সংশয় আছে যে এই লোকটা কি করে ফেলতে পারে। ভেনেজুয়েলাকে একেবারে কাবু করার জন্য সেখানকার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, যেটা একেবারে মানে এই সময় এসে আমরা আগে দেখছি 80-র দশকে হয়েছে, নড়িয়াগাকে ধরে নিয়ে গেছিল। তারপরে এরপরে 2003-4 আমরা দেখছি বুশ জুনিয়র ইরাকে ঢুকে সাদ্দাম, তারপরে ওদিকে লিবিয়ায় ঢুকে গাদ্দাফি, অনেককেই ধরে ধরে নিয়ে একেবারে টোটালি মেরে ফেলছে। তো তাদেরকে যেভাবে মারছে এবং তাদের এই অভিযানগুলো সাকসেসফুল হয়েছিল, এবারও ট্রাম্প মনে করেছিল যে আমাদের ওই কৌশলগুলো মনে হয় কাজে লাগবে। কিন্তু এখানে ইরানি গার্ড রেভলিউশনারি যে কোর, এদের সদস্যরা একে অপরের সঙ্গে এমনভাবে তাদের তথ্যগুলো আদান প্রদান করে রাখে যে একজনকে তারা এই পর্যন্ত টপ ব্রাশ যে নেতাদেরকে মেরে ফেলছে কিন্তু আমেরিকা, তারপরও তাদের কোনো শক্তিকে সামান্যতম ক্ষয় করতে পারে নাই। বরং কম খরচ করে ইরান যেভাবে আমেরিকার বিশাল বাহিনীকে ক্ষতি করতে পারেনি, আমরা এটা আসলে কিভাবে বলছি? কারণ আমার হাতে যে 7-8 জনের তালিকা আছে, আচ্ছা 8 জনের তালিকা হতে পারে, 8 জনের তালিকা এরা তো ওইভাবেই গড়ে তুলেছে তাদেরকে। মানে এরা আমরা বলি না যেমন সমাজতান্ত্রিক দেশগুলোতেও যেমন নিজেদের মধ্যে তাদের এখানে একক কোনো নেতৃত্বকে আমরা ওইভাবে সামনে নিয়ে আসতে পারি না, কালেকটিভ তাদের একটা লিডারশিপ সবসময় কাজ করে। আর কালেকটিভ কি বলবো, তারা তো সেই 1979 সাল থেকেই এক ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়েই তারা এগিয়ে আসছে। তাদের কত ধরনের কত লেয়ারে তাদের মানে মানুষগুলো বসে আছে। তারা তো এই সময়ে তেল রপ্তানি করেছে, আর সামরিক দিক থেকে তারা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছে, বিদ্যায় জ্ঞানে সব দিক থেকেই, প্রযুক্তিতে। এই কারণে তারা কম খরচে এই কাজগুলো করতে পেরেছে এবং তাদের এই রিসার্চ সেল যে সমৃদ্ধ এবং তারা কাজগুলো করতে পারছে সঠিকভাবে, সেটার প্রমাণ তো আমরা এই কয়দিনের মানে কি বলবো, এটা যুদ্ধ না, পাল্টা হামলা করার একটা সুযোগ পেয়েছে। আমি আসলে এবার আমাদের অনলাইনে থাকা অতিথিদের কাছে যাই, সবাই অভিজ্ঞ। আমি শুরুটা করতে চাই অধ্যাপক আক্কাস আহমেদ আপনাকে দিয়ে। আপনি আসলে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে দেয়া স্ট্যাটাসের অর্থটা কি বুঝলেন? প্রথমত, তিনি কি কৌশলগত সিদ্ধান্তের কারণে মিথ্যাচারটা করলেন যে ইরানের সঙ্গে নেগোসিয়েশন হয়েছে, নাকি সত্যিই নেগোসিয়েশন হয়েছে সেটা আসলে নিজে প্রকাশ করলেন? অনেকে বলছেন ইরান আসলে মনে মনে চাইছিল মানে এরকম একটা কিছু হোক, এবং ডোনাল্ড ট্রাম্পও আসলে তেমনটা দিয়ে পথটাকে একটু সুগম করার চেষ্টা করছিলেন, নাকি পুরোটাই মিথ্যাচার? কি বলবেন? ধন্যবাদ। আসলে দেখুন, আসলে মধ্যপ্রাচ্য হচ্ছে যে আমরা সবাই জানি এটা পৃথিবীর মোট তেল সম্পদের 50% হচ্ছে যে মধ্যপ্রাচ্যে। জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিলের এই যে 5-6টা দেশের মধ্যে, এবং পৃথিবীর মোট গ্যাস সম্পদের 40% হচ্ছে মিডল ইস্টের মধ্যে। এবং সেই মিডল ইস্টই কিন্তু পুরো পৃথিবীর অর্ধেক খনিজ সম্পদের মালিক হচ্ছে এই 5-6টা দেশ গালফ কাউন্সিলের। তো আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, সেটা হচ্ছে পেট্রো ডলার সিস্টেম ইকোনমি। অর্থাৎ এটা হচ্ছে কি, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশেষ করে 70-এর দশক, 1970 সাল, 73 সাল এবং 74 সাল, এই 3 বছরে কিন্তু 3টা চুক্তি হয়েছে। বিশেষ করে 1974 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের একটি চুক্তি হয়। সেই চুক্তির আওতায় সৌদি আরব যে তেল রপ্তানি করবে সেগুলো কিন্তু ডলারেই বিক্রি করবেন।
তো আচ্ছা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে ডলারে তেল বিক্রি করবেন সেই দেশগুলো কিন্তু ডলার সংগ্রহ করতে হয়েছে এবং এখনো কিন্তু ডলার সংগ্রহ করতে হয়। তো সেই আচ্ছা। ডলার কিন্তু আবার চুক্তির মধ্যে উল্লেখ আছে যে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগ করতে হবে এবং সেই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যে একটি দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা যেটা আমরা বাইপোলার সিস্টেম বলি, অর্থাৎ ক্ষমতা বিশ্ব রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু দুটি শক্তির হাতে বিভক্ত ছিল। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব, আরেকটা ছিল রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব। পরবর্তী সময়ে এই পেট্রো ডলার বেসড যে ইকোনমি সেটা এমন ভাবে তাদের পার ক্যাপিটা ইকোনমিকে গ্রো করে এবং তাদের যে এই যে ট্রিলিয়ন ডলার তাদের অর্থনীতিতে যুক্ত হতে, জিডিপিতে যুক্ত হতে থাকে। পরবর্তীতে তারা এমন একটি কলা কৌশল যেটার মাধ্যমে গ্লাসনস্ট পেরেস্তেরিকা ব্যাপক পুনর্সংস্করণের মাধ্যমে রাশিয়াকে পরাস্ত করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র 90-এর দশকের পরবর্তী সময়ে একক পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে আবির্ভূত হয় এবং এটাকে বর্তমান বিশ্ব ব্যবস্থায় বলে যে একমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। এখন যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এই যে ঘোষণাটা দিলেন সেটার মূল কারণ হচ্ছে কি, আপনি দেখেন যদি 50% তেল যদি রপ্তানি বন্ধ হয় এবং বিশ্ব বাজারে সরবরাহ যদি বন্ধ হয় তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দাম বেড়ে গেছে, ইউরোপের তেলের দাম বেড়ে গেছে এবং একটা গ্লোবাল রিসেশন মানে একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সামাল দিতে পারবে না, ইউরোপিয়ান ইউনিয়ন সামাল দিতে পারবে না এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যদি আরো ফার্দার যদি এসকেলেশন হয় তখন মধ্যপ্রাচ্যের যে এই যে ওয়াটার পিউরিফিকেশন প্লান্টেশন পানি বিশুদ্ধকরণ যে প্রকল্পগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং সেই কারণে সেখানে দুর্ভিক্ষ হবে। সেই দুর্ভিক্ষটা ঠেকানোর মতো সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই, ইসরায়েলে নেই। সেই জন্য এইরকম একটি গ্লোবাল রিসেশন এবং ইউরোপ মারাত্মকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট আমরা হবে। যদি এই জায়গাটায় একটা সেজন্য- হ্যাঁ আমি যদি সেজন্যই মার্কিন অধ্যাপক আকাশ সেজন্যই আহমেদ, আমি যদি মার্কিন- এই জায়গায় একটা মানে বটম লাইনে এভাবে আমি যদি বলি তাহলে ভুল হবে কিনা যে আসলে অর্থনৈতিক বিপর্যয় সামাল দেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প আসলে এই মিথ্যাটা বলেছেন? এটা মিথ্যাও হতে পারে, এটা সত্যও হতে পারে। আমি এখানে একটা কথা ক্লিয়ার করি, জি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ইসরায়েল মিত্ররা তারা যদি এই যুদ্ধটাকে সামাল দেওয়ার মতো তারা অর্থনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা যদি কভার করতে পারে এবং ইসরায়েল যদি কভার করতে পারে তার রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনসমর্থন যদি তাদের পক্ষে থাকে তাহলে এই যুদ্ধ কিন্তু চলমান থাকতো বুঝতে পারছি। যতক্ষণ পর্যন্ত চালানো যায়। কিন্তু এখন অর্থনৈতিক বিপর্যয়টা এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে হ্যাঁ। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নেই, এটা তার নাগালের মধ্যে নেই, ইসরায়েলের নাগালের মধ্যে নেই, ইউরোপের নাগালের মধ্যে নেই। ফলে তারা এই জন্য সাময়িক কৌশল হিসেবে এটা হতে পারে, সেটা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হতে পারে অথবা স্থায়ীভাবে মানে আমার আসলে জানতে চাওয়াটা ছিল আসলে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে কিনা যুক্তরাষ্ট্রের, এটা আপনি অন্তত কি মনে করছেন আসলে? এটা যদি এক লাইনে বলেন তাহলে আমি অন্য আলাপে যেতে পারবো। এটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলত এই যুদ্ধটা বন্ধ করার জন্য বেশি আগ্রহী, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই যুদ্ধের ব্যয়ভার বহন করা। এবং আরেকটা কথা আমি এখানে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে যে নিরাপত্তা দেওয়া, তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার যে নিরাপত্তা, যার বিনিময়ে হচ্ছে কি তারা ডলারের মাধ্যমে তেল রপ্তানি করবেন, সেটা একটা চুক্তি। তাদের এই যে আরব রাষ্ট্রগুলোর যে রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি সেখানে। এখন যেহেতু সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি এবং তাদের প্রতিপত্তি যখন কমে যাচ্ছে এবং আরব রাষ্ট্রগুলোর কাছে তাদের জনপ্রিয়তা যেহেতু কমে যাচ্ছে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে সাময়িকভাবে এটা বন্ধ করা দরকার এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে এটা পরবর্তীতে তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং কি ধরনের পদক্ষেপ নিলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাতীয় স্বার্থের অনুকূল হবে সেই বিবেচনায় তারা পরবর্তী পদক্ষেপ নিবে বলে আমি মনে করি। আকাশ সাহেব, এক মিনিট, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে যদি আমেরিকা এখান থেকে রিট্রিট করে বা এই যে যুদ্ধ বিরতির একটা পর্যায়ে চলে যেতে চায় তাহলে শতভাগ পরাজয় কিন্তু আমেরিকার হবে। তাহলে তার যে শৌর্য বীর্য, তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তো একেবারে ধসে পড়বে। এই পরাজয়টা কি তারা মানবে কিনা? 1 মিনিটের মধ্যে। জি, 1 মিনিট। একটা হচ্ছে পরাজয়টা তো অলরেডি তারা মেনেই নিয়েছে। এখন দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এই যে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির প্রস্তাবটা এসছে, এটা কিন্তু ইরান থেকে আসেনি এবং ইরান এটা চাইওনি এবং ইরান তারা কিন্তু কখনো পরাজয় স্বীকার করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র এটা করেছে। এবং আমি এখানে একটি কথা বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর পরিমাণ মিথ্যাচার করে
এবং সেই মিথ্যাচারের অংশ হিসেবে তারা সেটা করেছে। হয়তোবা এটা হতে পারে যোগাযোগ থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে যোগাযোগ থাকতে পারে, সেখানে তুরস্ক এবং পাকিস্তান এবং অন্য আরেকটি দেশ খবরটা আছে আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল গালফ কান্ট্রির অনেক দেশ থেকে, এবং আরাকচি প্রত্যেকে একটা বার্তায় দিয়েছেন যে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, আপনারা তাদের সঙ্গে কথা বলেন, আমাদের সঙ্গে না। আমি একটা বিরতিতে যাওয়ার আগে জনাব সিরাজুল ইসলাম একটা প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই। প্রথমত, ইরান যুদ্ধ নিয়ে আপনি দীর্ঘ সময়, ইনফ্যাক্ট ইরান নিয়েই আপনি গবেষণা করেছেন, আপনার মনে হয় কিনা যে ইরানের পক্ষ থেকে কেউ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই রকম কোনো আলোচনায় আসতে পারে কিনা, যেখানে এতগুলো গুরুত্বপূর্ণ নেতা তারা হারিয়েছেন? ফ্লোরিডার বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্প বেশ সংবাদ সম্মেলন করছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। একজন জিজ্ঞেস করেছিলেন যুদ্ধের পরিস্থিতি, ট্রাম্প তখন বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। কি বলবেন, আসলে সত্যি তাই হতে পারে এটা? ধন্যবাদ রাকিব হাসান আপনাকে, স্টুডিওতে উপস্থিত কাগজি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। অনলাইনে যুক্ত সহ আলোচক তাদেরকেও ঈদ মুবারক, এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। একদম সরাসরি যদি বলি তাহলে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প এটা মিথ্যা কথা বলছেন, কারণ ইরান যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে বা যুদ্ধ পরিস্থিতি এখন যেখানে, সেই জায়গা থেকে ইরানের যুদ্ধ বিরতি করার বা ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করে একটা নিরপেক্ষ অবস্থানে বা এই রকমের শান্তিপূর্ণ অবস্থানে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। আর যে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, সেই কথা তো ইরানের কর্মকর্তারা সরাসরি নাকচ করে দিয়েছে। যার নাম করে বলা হয়েছে যে পার্লামেন্ট স্পিকার জনাব বাকের কলিবফ নাকি আমেরিকানদের সাথে আলোচনা করেছেন। বাকের কলিবফ পরিষ্কার বিবৃতি দিয়েছেন যে এইটা একদম ভুয়া খবর, এই কথা মিথ্যা, এই কথা বলে মূলত তেলের বাজারকে স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। একেবারে বাকের কলিবফ পরিষ্কার করে বলেছেন। এবং বাকের কলিবফ কে? তিনি ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র কাঠামো, তাতে স্পিকার, তিনি সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং স্পিকার, এই তিনটা পজিশন সাংবিধানিক পজিশন, খুব গুরুত্বপূর্ণ পজিশন। সেই গুরুত্বপূর্ণ পজিশনে থেকে তিনি মিথ্যা কথা বলবেন এটা ভাবার কোনো কারণ নেই। তিনি যদি এই রকম গোপনে আমেরিকানদের সাথে আলোচনা করেন তাহলে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। একদম। বাকের কলিবফকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি চিনি, তিনি এই বিশ্বাসঘাতকতা করা লোক নন, মিথ্যে কথা বলার লোক নন। দুই হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড, ডোনাল্ড ট্রাম্পকে আমরা মিনিটে মিনিটে, মুহূর্তে মুহূর্তে মিথ্যে কথা বলতে দেখি, এবং তিনি আসলে সত্যি কথা কোনটা বলেন সেটা খুঁজে বের করা কঠিন ব্যাপার। সেক্ষেত্রে আমি তার এই বক্তব্যটাকে বেসিক্যালি একটা ধোঁকা হিসেবে দেখতে চাই। আর একটা হচ্ছে যে মুখ রক্ষা করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে তাদের যে ঘাঁটি ছিল, ইসরায়েলের যে অবস্থান ছিল, আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং জেনারেল আরফোর্ড এনে বা আদার সাবমেরিন ক্রুজার ডিস্ট্রয়ার এনে ইরানের উপরে যেভাবে হামলা করতে চেয়েছিল এবং কয়েকদিনের ভেতরেই তার টোটাল সবকিছু ধ্বংস করে দিয়ে নিজেদের মতো করে একটা সরকার প্রতিষ্ঠা করে সবকিছু তাদের কন্ট্রোলে নিতে চেয়েছিল, কিন্তু ঘটনা ঘটেছে উল্টা। এখন ছেড়ে দেওয়া কে দেওয়ার যে অবস্থা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো সব ধ্বংস করে ফেলেছে। ইসরায়েলে প্রতিদিন যে পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হচ্ছে, এই ধারায়, এই পরিমাণে, এই মাত্রায় যদি আর 1 মাস চলে তাহলে ইসরায়েলের মানচিত্র খুঁজে পাওয়া যাবে না, টুকরো টুকরো হয়ে গেছে অলরেডি। না, এটা আপনি বলছেন সিরাজুল ইসলাম, এবং আমরা বাইরে যখন খবরগুলো দেখি তখন সেই ইঙ্গিতও পাই, কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। 1 মাস তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি 14 দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারজানি, ইসমাইল খতিব, গোলাম রেজা সোলাইমানি, মোহাম্মদ পাকপুর, আব্দুর রহিম মৌসাভি, আলী শামখানি, আমার হাতে আরো 4-5 জনের নাম আছে, সবাইকে হারিয়েছে ইরান। মানে এরপর যারা আসবে তারা হয়তো দায়িত্ব নিতে পারবে, কিন্তু অভিজ্ঞতা তো অনেক বড় একটা জিনিস। আপনি সবসময় বলেন যে তাদের নেতৃত্ব সেন্ট্রালাইজ না, স্ক্যাটার, ছড়ানো, কিন্তু অভিজ্ঞতা তো একটা বড় জায়গা। সেদিক থেকে পিছিয়ে গেল কিনা ইরান? আমি সবসময় বলি যে প্রত্যেকটা অভিজ্ঞতার একটা মূল্য আছে, তা তো বটেই।
কিন্তু এটাও ঠিক যে নতুনের ভেতরেও তো সম্ভাবনা থাকে। আমরা বলছি না যে ইরানের নেতাদেরকে এইভাবে হত্যা করে, ইরানের কর্মকর্তা, ইরানের সেনা কর্মকর্তা, ইরানের মন্ত্রী, ইরানের বিজ্ঞানীদেরকে এইভাবে হত্যা করে নতুনদেরকে আবিষ্কার করতে হবে, আমরা তা বলছি না। বাট এটাও তো ঠিক যে নতুনের ভেতরেও তো সম্ভাবনা থাকে, এবং এটা আরো বাস্তব যে যা ঘটেছে ডেফিনেটলি এটা তো লস মানে তো একটু পিছিয়ে যাও, তাতে তো কোনো সন্দেহ নেই, কথা বলে তো লাভ নেই। নিশ্চয়ই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার অভিজ্ঞতা, তার দক্ষতা, তার যোগ্যতা, তার আধ্যাত্মিকতা, তার সমাজে প্রভাব, তার সারা বিশ্বে যে প্রভাব, এইটা বর্তমান যে সর্বোচ্চ নেতা তা তো একটা একটু তো পিছলো বটে, কিন্তু এটাও ঠিক যে নতুনের ভেতরে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত হওয়ার পরে ইসরায়েলের অবস্থা এবং আমেরিকার অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। ফলে এটা কোনো ভাবার কোনো কারণ নেই বা ভাবার কোনো প্রয়োজন নেই যে ইরান মারাত্মক ক্ষতির মুখে পড়েছে, এবং ক্ষতির মুখে পড়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো আলোচনা করতে যাচ্ছে। শুধু তাই না, একটা কথা আমি বলে শেষ করি যে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন কর্মকর্তাদের সাথে ইরান তো আলোচনা করেই না, এবং তাদের সাথে কোনো ডাইরেক্ট আলোচনা হবে না। ডোনাল্ড ট্রাম্প বহুভাবে বহু কিছু করার চেষ্টা করছে। ইরানের সাথে আমেরিকার কোনো যোগাযোগ নেই বলে ইরান আমেরিকার কর্মকর্তাদের সাথে ডাইরেক্ট কোনো আলোচনা বসে না। ডোনাল্ড ট্রাম্প জুন মাসে বলেছিলেন একটু আমিনুল ইসলাম কাইবুজি আপনার কাছে কিছু জানতে চাইবেন। জি, ইরান করেনি। তার মানে ডোনাল্ড ট্রাম্প যা যা চেয়েছে তার কোনোটাই হচ্ছে না। সিরাজ একটু থামাই সিরাজ, আমার এখানে একটা কথা আছে, সেটা হলো যে আমেরিকা এবং মোসাদের যে নিখুঁত নিশানা, তাদেরকে এই নিখুঁত নিশানায় কিন্তু হামলা করে করে এই যে শীর্ষ পর্যায়ের নেতাদেরকে মানে হামলা করে হত্যা করা হলো। তা আপনি কি মনে করেন যে গোয়েন্দাগিরিতে ইরান অনেকটা পিছিয়ে রয়েছে, এরকম কিছু মনে করেন কিনা? সিরাজুল ইসলাম হচ্ছে কি যে আসলে গোয়েন্দা প্রফেশনে ইরান যে খুব পিছিয়ে তা বলাটা কঠিন। এই কারণে বলবো যে দেখুন, ইসরায়েলের ভেতরে যে ইরান ঢুকে পড়ে না তা কিন্তু না। ইসরায়েলের একজন ক্যাবিনেট মিনিস্টার জেল খাটছে যে ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তি করেছে ইসরায়েলের ভেতরে থেকে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের চিফ অফ স্টাফ তিনি কিন্তু হাউস অ্যারেস্ট রয়েছে ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তি করার জন্য। আরো অনেক আছে। তার মানে প্রত্যেকের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে। এখন ইরান টার্গেটেড কিলিং করে না, আমেরিকা ইসরায়েল করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমি এবার একটু লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে আসতে চাই। শুরুতে একটু দুঃখ প্রকাশ করছি, কারণ দীর্ঘ একটা সময় আপনি বসে আছেন, কিন্তু আপনার কাছে আসার আগে এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে কথা বলার প্রয়োজন ছিল। সবসময় শুরু থেকে বলা হচ্ছিল, বিশ্ব গণমাধ্যমে এটা একদম হেডলাইনে রেখেছিল যে ট্রাম্প চাইলেই এই যুদ্ধ বন্ধ হবে। কিন্তু আপনার আসলে কি মনে হচ্ছে, ট্রাম্প চাইলেই বন্ধ হবে নাকি একমাত্র ইরানকে চাইলে এটা বন্ধ হতে পারে? মানে ইরানের হাতেই যুদ্ধের ইয়েস অথবা নো, কি বলবেন? ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাদের আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক জানিয়ে আমার আগের দুইজন বক্তা যা বললেন আমি ওটার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। আপনি জানেন যে গ্রিক দেবতা পোলেমাসের নামে পোলেমোলজি বা যুদ্ধবিদ্যা, এবং এই যুদ্ধবিদ্যাতে বলা হয় ওয়ার ইজ দি এক্সটেনশন অফ পলিটিক্স, অর্থাৎ যুদ্ধ হলো পলিটিক্সেরই এক্সটেনশন। আর এই যুদ্ধবিদ্যাতে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে একটা কথা আছে। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এই কারণে আমি বলবো, এই যে আপনি বলছিলেন যে ট্রাম্প কি মিথ্যা বলছে বা মিথ্যাচার করছে, আসলে যুদ্ধে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে প্রোপাগান্ডা আপনার ডিসেপশনের জন্য বা কোনো পলিটিক্যাল এইম অ্যাচিভ করার জন্য, মানে আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, পার্শিয়াল ট্রুথ অথবা অ্যাবসলিউট ট্রুথ অথবা টোটালি ফলস, এগুলো থাকবে, অস্ত্র হিসেবে ব্যবহার হয়। এগুলো নিয়েই যুদ্ধ। এবং আমরা জানি যে যুদ্ধের সাথে ইকোনমিক্সও অত্যন্ত অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যুদ্ধ যদি বন্ধ হয়, এটা ট্রাম্পের মাধ্যমে হোক আর ইরানের মাধ্যমে হোক অথবা সকলের প্রচেষ্টাই হোক, তাহলে তো আমরা সকলে এটাকে ওয়েলকাম করব। কারণ যুদ্ধ কোনো সলিউশন দিতে পারে না। যুদ্ধ হলো আপনার লুজ লুজ একটা খেলা, এখানে কেউই গেইন করে না, কেউই উইনার হয় না। বিশেষ করে এখনকার এআই যুগে
এবং এখনকার আপনার গ্লোবালাইজেশনের যুগে যুদ্ধ হচ্ছে আপনার ইরানে, ইসরায়েলে, কিন্তু বাংলাদেশে বসে কিন্তু আমরা এফেক্টেড হচ্ছি। একদম। আপনি যেটা বলছিলেন যে যুদ্ধ বন্ধ কার হাতে, এটা কি ট্রাম্পের হাতে? আমি বলবো এটা এখন যেহেতু সবাই এটার মধ্যে পার্টি, এখানে সকলকেই কন্ট্রিবিউট করতে হবে যাতে আমাদের এই যুদ্ধটা বন্ধ হয়। কারণ লোকের ক্ষতি, তারপরে আপনার ইকোনমিক ক্ষতি, সবকিছু মিলে আমরা মানুষ হিসেবে কিন্তু আমরা অনেক সাফারিং করছি। এবং যুদ্ধে আপনার যে আইন মানে লিগালিটি এবং এথিক্স, এগুলো আমরা দেখেছি ঐতিহাসিকভাবে। আপনার এই ইসরায়েলে যেখানে প্যালেস্টাইন থার্ড ক্রুসেড যখন হয়, জি। রিচার্ড ইউকের যে মানে রাজা, তার সাথে সালাউদ্দিন এই এখানকার যিনি ছিলেন, আমির ছিলেন, তাদের ডুয়েল যুদ্ধে রিচার্ডের তলোয়ার ভেঙে গেল, কিন্তু সালাউদ্দিন তার তলোয়ার দিয়ে তার সাথে, তারা এত এথিক্যাল এবং এত এক্সিওলজিক্যাল তাদের ছিল। তো এটা আমরা এই ট্রাম্পের যে এখন এটা আমরা আশা করব যে এটা ডিসেপশন না, সে সত্যিকার ভাবেই এটা মিন করছে। কারণ মানে সকলেরই আপনার ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে চলে সবারই গেছে, আসলে এখানে স্বার্থ জড়িত। আমি সকলের স্বার্থ জড়িত। কামরুজ্জামান সাহেব, আমি একটু বলতে চাচ্ছি একটা প্রশ্ন, আপনি এটা বলবেন। সেটা হচ্ছে এই যুদ্ধে আমরা যেটা দেখতে পাচ্ছি সারা পৃথিবী এফেক্টেড, কিন্তু চীন এবং রাশিয়া কিন্তু এই ক্ষেত্রে একেবারেই বলতে গেলে হয়তো লিপ সার্ভিস ছাড়া আর কিছু দিচ্ছে না। এবং নিজেদের স্বার্থটা দেখে নিচ্ছে। তারা কি এইখান থেকে নিজেরাই নিজেদের স্বার্থটা কি হাসিল করতে চাচ্ছে, যে আমেরিকা চাপে পড়ুক আর তারা উপরের দিকে আসুক, এরকম কোনো কিছু দেখছেন কিনা? হ্যাঁ, এটা আপনার ওই যে আবার পলেমোলজিতে ওই আবার একই কথা যে দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, পার্মানেন্ট এনিমি, অনলি পার্মানেন্ট ইজ ইউর ইন্টারেস্ট। তো আমরা দেখলাম যে সিকিউরিটি কাউন্সিলে যখন যুদ্ধ নিয়ে কথাবার্তা হচ্ছিল, 5টা ভেটো শক্তির দেশের মধ্যে কিন্তু 3টা দেশই এই যুদ্ধের সাথে কানেক্টেড, যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে এবং ফ্রান্স। এই 3জন কিন্তু মানে এই যুদ্ধের পার্টি। বাট আমরা চায়না এবং রাশিয়াকে দেখলাম বেশ শক্তভাবে কিন্তু এরা এই যুদ্ধের ব্যাপারে মানে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে কিন্তু দোষারোপ করেছে। তো এদের তো সাপোর্ট আছে। এখন শর্ট টার্মে হয়তো আমরা দেখছি যে ওরকম লিপ সার্ভিস ছাড়া আর কিছু দিচ্ছে না, বাট এরাও হয়তো চিন্তা করছে যে যুদ্ধ যদি প্রলং করে প্রোটেক্টেড ওয়ার হয়ে যায়, তখন যেন মানে ইন ফিউচার দিতে পারে। প্রথমে কিন্তু আসলে যুদ্ধের এখন যে পরিস্থিতি, রণাঙ্গনে যে অবস্থা, তাতে এই বোধোদয় তো আরো আগে হওয়া উচিত আসলে রাশিয়ার। আসলে এই আলাপটা অনেক দীর্ঘ। আমি একটা প্রশ্ন আসলে জনাব সিরাজুল ইসলাম এবং অধ্যাপক আক্কাস আহমেদ আপনাদের দুজনের কাছে আসতে চাই। সেটা অধ্যাপক আক্কাস আহমেদ আপনার কাছ থেকে একটু শুনি। আমরা দেখেছি ইরানের দিক থেকে 6টা শর্ত দেওয়া হয়েছে। এই 6টা শর্ত মানলেই কেবল তারা যুদ্ধবিরতিতে যেতে চান, এবং এই 6টা শর্ত যেগুলো দেয়া হয়েছে, এই শর্তগুলো আসলে কোনোটাই যে মেনে নেবে যুক্তরাষ্ট্র তেমনটা মনে হচ্ছে না। আপনার মনে হয় কিনা এই 6টা শর্ত থেকে ইরান সরে আসবে বা ছাড় দেবে? ধন্যবাদ। এখানে বিষয়টা হচ্ছে, দেখেন আমি একটু বিষয় বলি। সেটা হচ্ছে এই যুদ্ধটা কিন্তু শুধুমাত্র আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ না, এটা কিন্তু একটি বিশ্বযুদ্ধ, বিশ্ব অর্থনৈতিক যুদ্ধ। সে বিশ্ব অর্থনৈতিক যুদ্ধটা হচ্ছে, আমি এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, এই যে ব্রিক্স হওয়ার পর থেকে ব্রিক্সভুক্ত যে সমস্ত রাষ্ট্রগুলো, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, সাউথ আফ্রিকা, চায়না, এবং তার সাথে এখন আরো অনেকগুলো রাষ্ট্র যুক্ত হয়েছে, এখন প্রায় 10-12টা রাষ্ট্র, তার মধ্যে ইউএইও আছে, ইরানও আছে। তো এই সমস্ত ব্রিক্স হওয়ার পরবর্তী সময়ে পেট্রো ডলারের উপর যে ডিপেন্ডেন্সি এবং তেল রপ্তানি শুধুমাত্র পেট্রো ডলারও হবে সেটা কিন্তু না, এখন কিন্তু ইউয়ানে হচ্ছে। এখানে এটার নাম দেওয়া হচ্ছে পেট্রো ইউয়ান। অলরেডি সৌদি আরবের সাথে একটা কিন্তু চায়নার সাথে সেটা চুক্তি হয়েছে, এবং 2023 সালে কিন্তু আর্জেন্টিনার সাথে চায়নার একটা চুক্তি হয়েছে যে আর্জেন্টিনা আমদানি করবে ইউয়ানে, মানে ডলারে না, আমদানি রপ্তানি এটা তাদের নিজস্ব মুদ্রায় হবে। ফলে ডলারের উপর একটা ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমি এখানে 2টা শক্তি কিন্তু মারাত্মকভাবে লাভবান হয়েছে। একটা হচ্ছে কি, এই যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাব মারাত্মকভাবে পূর্ণ হয়েছে। সেটা কি অর্থে, এখন যদি সৌদি আরব যদি চায়নার সাথে ইউএনএ যদি
ডলার যে সরি তেল রপ্তানির বিষয়টা যদি তারা চুক্তিবদ্ধ হয় তখন কিন্তু ডলারের প্রভাব কমে যাবে এবং ডলারের ইনভেস্টমেন্ট আমেরিকাতে কমে যাবে এবং সেখানে যদি মিডল ইস্টের অন্যান্য রাষ্ট্রগুলো যদি ইউয়ান ভিত্তিক যদি তাদের তেল রপ্তানি করে থাকে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটি বিরাট চাপ পড়বে। সেই জন্য আমি বলবো যে এই যুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মেরুকরণ হবে এবং আপনি বলেছেন যে ইরান সেগুলো মানবে কিনা। এখন দেখেন অলরেডি ইরান কিন্তু একটি ঘোষণা দিয়েছে, তারা তাদের যে যুদ্ধের ক্ষয়ক্ষতি সেটা কিন্তু তারা একটি অতিরিক্ত ট্যাক্স বসিয়ে হরমুজ প্রণালীতে সেই টাকাটা তারা উদ্ধার করতে চায়, তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে চায়। এখন প্রশ্নটা হচ্ছে কি, এখন আমি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু সামরিক শক্তি প্রয়োগের একটি কিন্তু সীমারেখা আছে। গত 80 বছরের ইতিহাসে 1945 ইংরেজির পরে কোন রাষ্ট্র কিন্তু আপনার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে না এবং কোনো কারণে যদি ইরানের সাথে যদি তারা যুদ্ধে পেরে উঠতে না পারে তখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে তখন কিন্তু বৈশ্বিক রাজনীতিতে একটি ব্যালেন্স অফ পাওয়ার হবে। সেটা কিভাবে হবে? তখন কিন্তু রাশিয়া আসবে এবং রাশিয়া আসবে অথবা চায়না আসবে। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এইরকম কোনো সম্ভাবনা নাই যে এখানে পরমাণু অস্ত্রের ব্যবহার হবে। তো আমি যে কথাটা যাচ্ছি সেটা হচ্ছে এই যুদ্ধটা কোনো না কোনো ভাবে বন্ধ হবে। কেন বন্ধ হবে? কারণ আমি বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে এটা কখনোই সম্ভব না বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, স্থিতিশীল রাখা কখনোই সম্ভব না। সেজন্য এই যুদ্ধ বন্ধ হতে বাধ্য, আমি সেটা মনে করি। একদম পরিষ্কার। আমি একটু জনাব সিরাজুল ইসলামের কাছে একই বিষয়ে যেতে চাই। জনাব সিরাজুল ইসলাম, আপনার কাছে কেবল শেষের 3টা শর্ত যেটা বলা হয়েছে, এই 3টা শর্ত নিয়েই কথা হচ্ছে। প্রথমত, পুরো অঞ্চলে সব ধরনের যুদ্ধ বন্ধ করা। পুরো অঞ্চল বলতে মধ্যপ্রাচ্যকে বোঝানো হচ্ছে। এরপরে শর্তটা ছিল হরমুজ প্রণালী দিয়ে নতুন একটা আইন কাঠামো তৈরি করে তারপর পরিবহন ব্যবস্থা, তেল পরিবহন ব্যবস্থা পরিকল্পনাটা করা। আর সবশেষ ছিল যে ইরান বিরোধী হিসেবে বিবেচিত কিছু গণমাধ্যম ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা এবং প্রত্যর্পণ করা। এই যে 3টা শর্ত, কোনোভাবেই এটা আসলে যুক্তরাষ্ট্র কিংবা তাদের মিত্ররা মানবে কিনা এবং ইরান আসলে ছাড় দেবে কিনা? জাকির হোসেন, এই 3টা শর্ত আমি মনে করি তুলনামূলক নরম, দুর্বল। বরং অন্য আর কি শর্ত আছে? শর্ত কি এটা আছে যে আমি বলি প্রথম শর্তটা হচ্ছে ভবিষ্যতে যুদ্ধ যেন না হয় সে বিষয়ে পূর্ণ নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে সব মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে, এটা সাময়িক না, একেবারে পার্মানেন্টলি, এবং ইরানকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জি, এইগুলো আসল শর্ত। জি, পরের যে 3টা ওইগুলো পরে, ওগুলো খুব বড় কিছু না। ওই ইরান বিরোধী প্রচারণায় কোন সাংবাদিক, কোন গণমাধ্যম জড়িত, ওইটা ইরান হয়তো বড় কিছু করে দেখবে না। এই প্রথম 3টা শর্ত, এইগুলো খুব গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ইয়েতে। তো এখন এইগুলো না মানলে ইরান তো ছাড়বে না। এবং যদি এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছে, যুদ্ধবিরতির কথা, ডোনাল্ড ট্রাম্প তো একজনের পুতুল হয়ে আছে, সেটা হচ্ছে আইপ্যাক, ইহুদিবাদী লবি। যেটা ইহুদিবাদী লবি আইপ্যাক দেখছে যে হারে ইরান হামলা চালাচ্ছে এবং দিমোনা পরমাণু স্থাপনার উপর হামলা যখন চালিয়েছে তখন ইসরায়েলের আকাশ আর মোটেই ইসরায়েলের কন্ট্রোলে নেই, নিরাপদ নেই। আচ্ছা, এবং সেখানে টু দ্য পয়েন্টে হামলা চালিয়েছে ইরান। ফলে এইটা খুব সিরিয়াসলি ভাবতে বাধ্য হচ্ছে আইপ্যাক বা ইসরায়েলিরা যে এখন ইসরায়েলকে বাঁচানো জরুরি হয়ে পড়েছে। তো কি বলে যুদ্ধ ঠেকানো যায়? এখন ওইভাবে চাল দিচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়ার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এখন ইসরায়েলকে যদি বাঁচাতে হয় তাহলে এই যুদ্ধ বিরতি করতে হবে। তার মানে আপনি যেটা বললেন, এখানে আরেকটু আমাকে বলতে দেন। আচ্ছা, আপনি একটু বলতে দেন, এই কথাগুলো জরুরি। সেটা হচ্ছে যে এই জায়গায় এই পরিস্থিতিতে ইরান আপার হ্যান্ডে, আমেরিকা এবং ইসরায়েল ব্যাকফুটে, এবং যার কারণে বারবার যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। এখন মান ইজ্জত বাঁচানোর জন্য ইরানিদের ঘাড়ে চাপানো হচ্ছে। তো এইটা যখন ইরান তো এটা জানে, সেই কারণে ইরান তার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত অন্তত 6টার ভিতরে অন্তত 3টা মেইন গুরুত্বপূর্ণ যে শর্তগুলো, এই শর্ত যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে এই যুদ্ধ ইরানের আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা ইরানের জন্য সমস্যা না। সমস্যা হচ্ছে 2 দিন অন্তর অন্তর এসে ইসরায়েল এবং আমেরিকা ইরানিদের উপর যে হামলা করে, এটা ইরানিদের কাছে মান সম্মানের ব্যাপার।
এই আত্মসম্মান বাঁচানোর জন্য ইরান তার শেষ বিন্দু পর্যন্ত এখানে আপনি দেখুন, এই যে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সব মার্কিন ঘাঁটি বন্ধ করার একটা শর্ত দিল ইরান, এই মার্কিন ঘাঁটিতে তো আসলে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো সুবিধা পায়, তারা নানা রকমের সুবিধা পায় যুক্তরাষ্ট্রের কাছ না, থেকে। ওই দেশগুলো সুবিধা পায় না, ওই দেশগুলো বড় বিপদে আছে। ওই মার্কিন ঘাঁটিগুলো ওই দেশগুলোকে তো নিরাপত্তা দিতে পারেনি, এমনকি সেই মার্কিন ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তাও দিতে পারে। এটা কি মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মন্তব্যটা করে? তাদের নিরাপত্তা দিতে হচ্ছে এখন আরব না না, দেশগুলোকে। তাহলে সৌদি আরব কেন মার্কিন ঘাঁটি তাদের দেশে রাখবে? তারা তো নিরাপত্তা দিতে ব্যর্থ, এই মর্মে তাদের দেশ থেকে সরাতে পারে বা সেই রিকোয়েস্ট করতে পারে। আমি আপনাকে বলি মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি এই যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে, তাতে আপনারা খেয়াল করে দেখেন মধ্যপ্রাচ্যের কোন দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি এখনো, হুমকি দিচ্ছে কেবল। এবং আমি প্রিটি শিওর যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন মনে প্রাণে চাইছে যে আমেরিকা এখান থেকে বিদায় হোক, এই আপদ গেলে আমরা বাঁচি। আচ্ছা, আমি এক্ষেত্রে প্রশ্ন ঠিক না, মানে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর আসলে এরকম ম্যান পাওয়ার নেই যে ম্যান পাওয়ার দিয়ে এই সমস্ত অস্ত্র হ্যান্ডেল করবে, কোনো কিছু করবে, এইটাই নেই, যে কারণে তারা এখনো পর্যন্ত আমেরিকার উপরে নির্ভরশীল মূলত। আমি এখানে একটু মোহাম্মদ কামরুজ্জামান আপনার একটা মন্তব্য চাই। মানে মার্কিন ঘাঁটি যে আসলে মধ্যপ্রাচ্য থেকে সরবে, এটা শুধু যে ইরানের দাবি সেটাও না। যারা মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করেন, যারা আসলে এই অঞ্চলে শান্তি চান, তাদের প্রত্যেকে আসলে এক বাক্যে এটাকেই সমর্থন করবেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি দরকার নেই। তো দেশগুলো তো এটা ফিল করা উচিত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, তারা কেন নিজের দেশে ঘাঁটিটা রেখেছে, কোন স্বার্থে? তারা কি কোনো শুল্ক পাচ্ছে বা কোনো লাভবান হচ্ছে? কি বলবেন? আমি আমাদের পূর্ব বক্তা যারা, তাদের সাথে আমি একমত পোষণ করে বলছি, আসলে এই যুদ্ধে আমাদের মধ্যপ্রাচ্যের যে 18টা দেশ, এটা কিন্তু এই মধ্যপ্রাচ্য কিন্তু ক্রেডল অফ সিভিলাইজেশন। তো এই সিভিলাইজেশন থেকে মানে যেই পর্যায়ে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো একটু ইউনাইটেড স্টেটস নির্ভর হয়ে গিয়েছিল, আমার মনে হয় এবারের যুদ্ধে তাদের ভুল ভাঙবে এবং ভাঙছে। কারণ ওরা কিন্তু নাথিং ইজ ফ্রি। এই যে ওদেরকে নিরাপত্তা দেওয়ার নামে বিলিয়ন এন্ড ট্রিলিয়ন ডলার কিন্তু এই মানে পরাশক্তিগুলো নিয়ে গেছে। এবং ওরা দেখলো এবারের যুদ্ধে যে আসলে নিজেরা যদি নিজেদেরকে সেফ না করে, বাইরের কেউ যত বড় শক্তি হোক তাদের সেফটি বা নিরাপত্তা দিতে পারে না। তো আমার মনে হয় এই মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবার একটা বড় লেসন পেয়েছে। আর এতদিন আমরা যে যুদ্ধ দেখছি, এটা কিন্তু কাইনেটিক ওয়ার, এটা কিন্তু ড্রোন, মিসাইল এগুলো দিয়েই চলছে। বাট গ্রাউন্ড ফোর্স বা ফিজিক্যাল যুদ্ধ যদি হয়, যেটা আমাদের সিরাজ ভাই বলছিলেন যে ইরান কিন্তু 31টা প্রভিন্স নিয়ে একটা অত্যন্ত বড় দেশ, জিওগ্রাফিক্যাল ওর অ্যাডভান্টেজ কিন্তু অনেক শক্ত যুদ্ধ করার জন্য, এটাকে ডিফেন্ডার্স প্যারাডাইস বলা যায়। বাট সেই তুলনায় ইসরায়েল এত ছোট দেশ, এটা অলরেডি মানে এই অল্প ওদের আয়রন ডোম কিন্তু এখন একটু ইনএফেক্টিভ হওয়াতে এখন যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা কিন্তু সামাল দিতে পারছে না। এটার মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স ইজ এট স্টেক। তো এগুলো নিয়ে যে একটা ভয় যে এটা না আবার পারমাণবিক ইয়েতে চলে যায়, বাট ওটা যদি হয় দ্যাট উইল বি এ ব্লান্ডার। ওটা তো সকলের জন্যই তখন মানে এটা বিপজ্জনক হয়ে যাবে। নেতানিয়াহুকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল এই চলমান যুদ্ধ একের পর এক হচ্ছে, তাতে নেতানিয়াহু নিজের ভাবমূর্তি নিয়ে আসলে কোনোভাবে চিন্তিত কিনা, এবং নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যে মূল্যবোধ দিয়ে আসলে জয় পরাজয় নির্ধারণ হয় না, রণাঙ্গনে আসলে ক্ষমতা এবং মেধাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূল্যবোধ দিয়ে যদি টিকা যেত তাহলে জেসাস কখনোই চেঙ্গিস খানের সামনে দাঁড়াতে পারতেন না, এরকম একটা কথা তিনি উল্লেখ করেছেন। পরবর্তীতে নানাভাবে সমালোচিত হয়েছেন, কিন্তু ধর্মগুরুরা নিশ্চুপ ছিলেন এবং নেতানিয়াহু বহাল তবিয়তে আছেন। এবং তারও কিছুদিন আগে তিনি দাজ্জাল নিয়ে মন্তব্য করেছিলেন, যেটা আসলে অনেক মুসলিমদের আঘাত লেগেছে। মানে এই জাতীয় বিষয়গুলো যুদ্ধের মধ্যে টেনে আনা পরিকল্পিত, নাকি আসলেই তিনি বেফাস কোনো মন্তব্য করেছেন? ধর্ম বিষয়টা কেন এত জোর করে আনছেন? আমি আপনাকে বলি, আসলে মুসলমানরা যখন এই রকম কথা বলে তখন মুসলমানদেরকে উগ্রবাদী, জঙ্গি, তারপরে আপনার অনেক কিছু বলা হয়। ফ্যাক্ট হচ্ছে কি, 9/11-এর যে ঘটনাটা ঘটেছিল, 9/11-এর যে সোকল্ড সন্ত্রাসী হামলা আমেরিকায় হয়েছিল, সেই হামলার পরে জর্জ বুশ কিন্তু তখনকার প্রেসিডেন্ট, তিনি কিন্তু সরাসরি বলেছিলেন
যে ক্রুসেড শুরু হয়ে গেছে, আচ্ছা, ক্রুসেড শুরু হয়ে গেছে। এখন যে ঘটনাগুলো ঘটছে তাতে ধর্মের আবহ এগুলো টেনে আনা হচ্ছে। আমি আপনাকে বলি, ইসরায়েল বা আমেরিকা বা পশ্চিমা বিশ্ব, তারা কিন্তু যখন মিডল ইস্টে বা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যত অভিযান চালায় সব তো মুসলিম কান্ট্রিগুলোতেই বেশি। জি, এর ভিতরে ব্যতিক্রম শুধু আপাতত ভেনিজুয়েলা হলো। হ্যাঁ, ভেনিজুয়েলা হয়েছে মূলত ইরান, চীন, রাশিয়ার সাথে বেশি কানেকশন থাকার কারণে, তা না হলে হতো না। আচ্ছা, তো এই যে যখন মুসলিম কান্ট্রিগুলোতে অভিযান চালায়, তারা কিন্তু ওই ধর্মীয় ফিলিংস থেকেই অভিযানটা চালায়। তার মানে যত বেশি পারো মুসলমানদেরকে মারো, আচ্ছা, যতদূর সম্ভব মুসলমানদেরকে নির্মূল করো। ওরা দেখেন বলে কিন্তু এলিমিনেট, নির্মূল করে দেয়া, একদম উচ্ছেদ করে দেয়া, মুছে ফেলা বলে, কেমন? তো এই যে ওদের ভেতরে যে একটা ধর্মীয় সেন্টিমেন্ট ফিলিংস কাজ করে, সেই ফিলিংস এর বহিঃপ্রকাশ ভাষে বলেন আর বেভাষে বলেন, যেভাবেই বলেন না কেন হয়ে যায়। এটাই হচ্ছে, এটাই বলছে। এটা মানে লুকানোর কোনো বিষয় না, এটা ওরা মিন করে, ওটা ওন করে ওটা। একদম। জনাব সিরাজুল ইসলাম যে কথাটা বললেন, অধ্যাপক আক্কাস আহমেদ, আপনি দেখেছেন আসলে গণমাধ্যমে কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে অনেকে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন না, কিংবা আলোচনা করার ক্ষেত্রে তারা এড়িয়ে যান, অথবা এই বিষয়গুলোকে সামনে আনলে তারা অনেক কিছু হয়তো আলোচনার টেবিলে আনতে পারবেন না, বিধায় আসলে তারা এড়িয়ে যান। আপনি আসলে ইরান যুদ্ধর মধ্যে আসলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ধর্মীয় ফিলোসফি কতটা দেখতে পান, এবং এটা নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা ছোট করে? ধন্যবাদ। আসলে এখানে ইসরায়েলের যে বিষয়টা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ধর্মীয় বিষয়টা নিয়ে আসছেন, সেটা হচ্ছে কি, উনি তো আসলে এটা তো একটা, ওই রাষ্ট্রটা হচ্ছে কি সাংবিধানিকভাবে একটি থিওক্রেটিক কান্ট্রি। আমরা যদি ইরানকে যদি থিওক্রেটিক ডেমোক্রেসি বলি, জি। মানে ধর্মতান্ত্রিক গণতন্ত্র, সেখানে গণতন্ত্র আছে আবার ধর্মতন্ত্র আছে, যেটা বেসড অন ইসলামিক প্রিন্সিপাল অ্যান্ড ভ্যালুস। অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে জিউইশ স্টেট, একটি ইহুদিবাদী রাষ্ট্র যেটা থিওক্রেসি, আবার ডেমোক্রেসিও আছে। অর্থাৎ দুই ধর্মের থিওক্রেসি এবং ডেমোক্রেসি, ইরান এবং ইসরায়েল। তো ইসরায়েল আসলে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু, এটা বেনিয়ামিন নেতানিয়াহু, হিব্রু ভাষায় বেনিয়ামিন নেতানিয়াহু। তো বেনিয়ামিন নেতানিয়াহুর যে বিষয়টা, সেটা হচ্ছে কি উনি তো ইলেজিটিমেট, উনি যে কাজগুলো করতেছে সেগুলো অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক এবং জাতিসংঘের সনদ বিরোধী। সেই অবৈধ কাজ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং জাতীয় সিকিউরিটি কাউন্সিল বলেন, জাতিসংঘের সনদ বলেন, সেগুলো বিরোধী, মানবাধিকার বিরোধী। সেগুলাকে লেজিটিমেসি দেওয়ার জন্য, বৈধতা দেওয়ার জন্য একটি ধর্মীয় একটি ফ্লেভার নিয়ে আসা, একটি ধর্মকে ব্যবহার করছে উনি। ইহুদি ধর্মকে, এই যে আব্রাহামিক রিলিজিয়ন, সেমিটিক রিলিজিয়ন, এই যে খ্রিস্টান, ইহুদি, মুসলিম, সেমিটিক রিলিজিয়ন, আব্রাহামিক রিলিজিয়ন একটা পার্ট হচ্ছে জিউস। সেই জন্য সে তার ইহুদিদের যে সুপ্রিমেসি, তাদের যে আধিপত্যবাদ, সেটাকে নিয়ে আসার জন্য এবং তার জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য, এবং ইহুদির বিশ্বব্যাপী যে ইহুদিদের যে একটি সেন্টিমেন্ট, সেটাকে কাজে লাগানোর জন্য এই সমস্ত কথাগুলো বলছে। আর আপনি ট্রাম্পের কথা, আপনি এই যে সিরাজ ভাই যেটা বলেছেন, যে যখন 2001 সালে বা 2003 সালে যখন জুনিয়র বুশ, জর্জ ডব্লিউ বুশ, তিনি যখন যুদ্ধ করেন, তিনিও কিন্তু এই যে ধর্মভিত্তিক যুদ্ধের কথা বলেছেন, ক্রুসেডের কথা বলেছিলেন। এখানে আমি আরেকটা কথা বলি, আসলে খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এগুলো তো আব্রাহামিক রিলিজিয়ন, কিন্তু তাদের যে ধর্মীয় ইতিহাস, তাদের ধর্ম প্রতিষ্ঠার যে ইতিহাস, সেটার থেকে কিন্তু ইসলাম ধর্মের যে প্রাতিষ্ঠানিকীকরণ, ইনস্টিটিউশনালাইজেশন, এস্টাবলিশমেন্টের ইতিহাসটা কিন্তু ভিন্ন। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেটা একটি মূল্যবোধ নিয়ে এসেছে, সেই মূল্যবোধের উপর ভিত্তি করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এবং সেই রাষ্ট্র কিন্তু বুঝতে পারছি, সারা বিশ্ব ব্যর্থ হয়েছে এবং এখনো কিন্তু চালু আছে। আমি এখানে একটু শেষ করি, খ্রিস্টান ধর্মভিত্তিক রাষ্ট্র কিন্তু আপনি পাবেন না। ইউরোপে বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে সেকুলার। আপনি দেখেন 711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্তুগাল, স্পেন, সিসিলি এবং মাল্টা, এই চারটা কিন্তু মুরদের অধীনে ছিল, এবং তখন থেকে কিন্তু খ্রিস্টানদের, মুসলমানদের উপরে, এরপরে তুর্কি সাম্রাজ্য তো আছেই।
তো এই সমস্ত কারণে কিন্তু খ্রিস্টান এবং ইহুদিরা কিন্তু মুসলমানদের উপর কিন্তু অনেক বেশি ঈর্ষান্বিত যে মুসলমানরা পেরেছে, আমরা পারি না। বুঝতে পারছি। সেজন্য তার মানে মুসলমান একটা এবং একটা ইসলাম ধর্ম ঐতিহাসিক হচ্ছে শ্রেষ্ঠ বাস্তবতা, ধর্ম। ঐতিহাসিক বাস্তবতা এখানে আছে। আমি এখানে যেহেতু সময়টা কম, আমি একটু মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছ থেকে এই বিষয়টা একটু বিস্তারিত এই অর্থে জানার চেষ্টা করব যে এখানে যুদ্ধের মধ্যে ধর্মের ইস্যুগুলো টানা এটা পরিকল্পিত কিনা, এবং নাকি নিজেদের যে কমিউনিটি, জিউস যে কমিউনিটি, তাদেরকে উজ্জীবিত করার জন্য ইতিহাসটাকে বারবার সামনে আনা, যেন তারা মানসিকভাবে ভেঙে না পড়েন, বরং নেতানিয়াহুকে যুদ্ধে সমর্থন যোগান, এটা একটা কৌশল কিনা? দেখুন, ধর্মবিশ্বাস এটাকে আমরা বলি থিওলজি। জি। তো নেতানিয়াহু উনি আপনার মানে ইজ অ্যান আর্কিটেক্ট, উনি এমআইটি থেকে আর্কিটেকচারে উনি গ্রাজুয়েট, এবং উনি কিন্তু আপনার ইসরায়েল আর্মির একেবারে অ্যাক্টিভ আর্মি অফিসার। তো আমার মনে হয় থিওলজিক্যাল স্টাডি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যুদ্ধের সময় আমরা বলি রাইট কজ, রাইট কজ যদি হয় তাহলে যুদ্ধে জয় করাটা অনেক সহজ। তো আমি তো বলবো যদি সত্যিকারের ইতিহাস নিয়ে আমরা এই যুদ্ধগুলোকে পর্যালোচনা করি তাহলে দেখব যে এটার মধ্যে মানে আপনি জানেন যে ইব্রাহিম আলাইসাল্লামের মানে এক স্ত্রীর গর্ভে ছিলেন হজরত ইসমাইল বড় ছেলে, বিবি হাজেরার গর্ভে, আর বিবি সায়েরার গর্ভে ছিলেন হজরত ইসাক, এবং ইসাকের ছেলে ছিলেন ইয়াকুব, খ্রিস্টিয়ানরা বলে জ্যাকব। এই ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরায়েল, জি। এবং এই ইসরায়েলের আপনার 12 জন সন্তান ছিল, 11তম সন্তান ছিল হজরত ইউসুফ। তো যাই হোক, এটা নিয়ে অনেক বড় ঘটনা। তো এই বনি ইসরায়েল মানে এই 12টা ট্রাইব, 12 ছেলে ইয়াকুব আলাইসাল্লামের সন্তানেরা, এবং ইসলাম ধর্মে ইয়াকুব আলাইসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নবী, পরবর্তীতে ইউসুফ আলাইসাল্লাম, এবং এরপরে আমরা ইসাকের যারা বংশধর তারা আপনার হজরত মুসা, এবং পরবর্তীতে মুসার উপরে আসছে আপনার এই জুডাইজম যেটা আপনার ইহুদি, আর এটা পরবর্তীতে খ্রিস্টিয়ানিটি হজরত ইসার উপরে, আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইসলাম ধর্মের পরিপূর্ণতা আসে। তো যদি আব্রাহামিক রিলিজিয়ান থিওলজি ভালো করে সবাই স্টাডি করে তাহলে তো যুদ্ধ হওয়ার কোনো কারণ নাই। উই আর ব্রাদার্স, আমরা তো ভাই। তো আমার তো মানে থাকবে যে ইরানীয় ধর্মীয় নেতারা যেরকম থিওলজির উপরে অত্যন্ত অভিজ্ঞ, আপনি জানেন যে আল খামেনি ওনার ফতোয়ার কারণে কিন্তু ইরানিয়ানরা এখন পর্যন্ত অ্যাটম মানে একেবারে অ্যাটমের শেষ প্রান্তে আছে। এরপরেও আল খামেনি বলেছেন যে এরকম অস্ত্র আমরা বানাবো না যেটা মানবতার এগেইনস্টে যাবে। তো এরকম থিওলজিস্ট হওয়ার কারণেই একটু আগে সিরাজ ভাই বলছিলেন, দেখেন আমাদের যুদ্ধে আমি সালাউদ্দিনের কথা বললাম, এই যে ইরান ওদের এত বড় বড় নেতা মানে টার্গেট হলো, এরা কিন্তু ওরকম টার্গেট কিলিং কিন্তু করে না, ওরা আনএথিক্যাল ইললিগাল এগুলো কিছু করে না। এবং আমি তো মনে করি এই যুদ্ধ শেষ হওয়ার পরে অনেকেই কিন্তু ইন্টারন্যাশনাল আপনার ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল মানে আইজিসি যেটা, ওখানে কিন্তু বিচারের সম্মুখীন হবে, বিকজ ইরান একমাত্র যে নাকি লয়ের মধ্যে আন্তর্জাতিক আইন এবং ধর্মীয় যে আপনার ফিলিংস এগুলোর ভিতরে থেকে যুদ্ধ করছে। বাট পরাশক্তি এবং ইসরায়েল এরা কিন্তু সমস্ত মানে আইন কানুন মানবতা সব ভেঙে এরা যুদ্ধ করছে। কামরুজ্জামান সাহেব, আপনি থিওলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ড যেগুলো বললেন ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ধর্মকেই কেন্দ্র করে যতগুলো যুদ্ধ হয়েছে, যত প্রাণহানি হয়েছে, আর কি অন্য কোনো কারণে হয়েছে দেখেন তো? না, ধর্মকে নিয়েই, কিন্তু ধর্মকে নিয়ে হয়েছে ধর্ম আর অধর্ম। সত্যিকারের ধার্মিকরা কিন্তু আপনার ধর্ম এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের মানুষের মধ্যে, এবং হিন্দু মুসলমানের মধ্যে, তারপরে খ্রিস্টান ইহুদিদের মধ্যে, তারপরে ইসলামের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে, ইসলামের সঙ্গে ইহুদিদের সঙ্গে, এই যে আন্তঃধর্ম সংঘাত যেগুলো আপনি কুরুক্ষেত্র যদি বলেন, কুরুক্ষেত্র যেটা মহাভারতের 18 দিনের যুদ্ধ, তারপরে লঙ্কা কাণ্ড যেটা মানে এইগুলো কিন্তু নিজেদের মধ্যে, ওই যুদ্ধটা কুরুক্ষেত্রের যুদ্ধটা কিন্তু নিজেদের মধ্যে ওটা নিজেদের মধ্যে, আমি বলছি ইন্টার রিলিজিয়নের মধ্যে যেটা মানে ধর্ম অবশ্যই যুদ্ধের মধ্যে ধর্ম, তবে ফাইনালি আপনার ধর্মেরই জয় হয়।
ধর্ম বলতে এখানে ইজ দি মানে ফেইথ, মানে যেটা রাইট ওইটাই একদম আলটিমেটলি। একদম পোপ এতদিন পরে বললেন যুদ্ধ বন্ধ করতে হবে, এটা ক্ষতিকর। পোপ বলেছেন তাদের ধর্মীয় নেতা, জি। মানে খ্রিস্টান ধর্মের সবচেয়ে সর্বোচ্চ নেতা। এদিকে যদি কেউ ইসলামের ধর্মীয় মানে সবচেয়ে বড় নেতার কথা বলে তখন সেটা হয়ে যাবে সাম্প্রদায়িক। আর এখানে যেহেতু খ্রিস্ট ধর্মের নেতা বলবেন, সেই জন্য এটা মানে কোন রকম ধর্মীয় বা সাম্প্রদায়িকতার মানবতার বার্তা হিসেবে দেখা হবে। হ্যাঁ, এটা দেখা হবে না, দেখা হবে মানবতার বার্তা হিসাবে। অথচ এই যে খ্রিস্ট ধর্মের আমরা এই পোপদের এইখান থেকে থেকে আমরা সব চুপচাপ থাকে, অন্যদেরকে মারছে যখন তখন কোনো কিছু কথা বলবে না, কিছুই বলবে না, বরং তারা অন্যায় এবং মানে অবিচার কিছু কিছু মানুষের উপরে দিয়ে রাখে। খ্রিস্ট ধর্মেই প্রথম থেকেই ছিল যে পৃথিবী স্থির, সূর্য তার চারিদিকে ঘোরে, এটা ছিল খ্রিস্ট ধর্মের। যখন কোপার্নিকাস এবং গ্যালিলিও তারা দুইজনই এসে প্রমাণ করে দিল যে না, সূর্যটা স্থির, পৃথিবী তার চারিদিকে ঘোরে, এইটা নিয়েই পোপদের সঙ্গে পাদ্রীদের সঙ্গে এই গ্যালিলিও কোপার্নিকাস এদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এবং এই দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, কি মানতে তো হয়েছে, ওইটা বিজ্ঞানকেই মানতে হয়েছে, ধর্ম কিন্তু মানতে হয়নি। সেখানে কি করছে, গ্যালিলিওকেও জীবন দিতে হয়েছে তাদের কারণে, যে নির্বাসনে পাঠানো হলো। কোপার্নিকাস ওই বিতর্কের মধ্যে পড়ে নাই, যেহেতু তার আগেই মারা গেছেন। কিন্তু এই যে কাজগুলো, পৃথিবীতে যতগুলো অনাসৃষ্টি যেগুলো হয়েছে, ম্যাক্সিমাম ধর্মীয় এই যে মাইথোলজির মধ্যে দিয়ে আমরা আসলে এই জায়গায় ওইগুলোকেই যদি, কেন এখন আজকে এই যে আমি একটা কথা বলি, ছোট করে, কেন নেতানিয়াহু আজকে এই কথাগুলো বলছেন? উনি তো সাথে সাথে বলছেন যে যুদ্ধ কোনো মানবিকতার বিষয় নেই, কোনো নীতি নৈতিকতার বিষয় নেই। আবার ধর্মের মধ্যে আরেকটা নিয়ে গেছেন, যিশুকে চেঙ্গিস খানের সঙ্গে নিয়ে আসলেন। যিশু করতেন কি, মানবতা দিয়েই যুদ্ধকে জয় করার চেষ্টা করতেন, যুদ্ধ এড়াতেন, কিন্তু চেঙ্গিস খান সরাসরি মারো কাটো খাও, এটা এই জায়গায় গেল। এইগুলোকে তারা নিয়ে আসে, ধর্মের কোনো তাদের তো আর উগ্রবাদী হওয়ার কোনো সুযোগ নেই, সারা পৃথিবী তাদের সাপোর্ট করে। একদম আপনার দেখতে একদম পরিষ্কার। আমি একটু সংক্ষেপে সবার কাছ থেকে ছোট ছোট করে মন্তব্য নিতে চাই। যেহেতু আসলে সর্বোচ্চ খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রতি নিশ্চয়ই সাধারণ খ্রিস্টান জনগোষ্ঠী সেই শ্রদ্ধাবোধটা রাখেন, সেই শ্রদ্ধা জায়গা থেকেও অনেকে এই আক্ষেপটা করেছেন যে পোপ তো আরো আগে বলতে পারতো। সিরাজুল ইসলাম বলবেন, মানে পোপ কেন আগে বলেননি, কেন এখন বলছেন? একদম খুব সহজ করে যদি বলি, আমি যা বুঝি, আমি যা বিশ্বাস করি এবং আমি যা বলি, সেটা হচ্ছে যে পুরো খ্রিস্টান ওয়ার্ল্ড এবং ইহুদিবাদী ওয়ার্ল্ড এ তো এক। খ্রিস্টান জগৎটা কিন্তু বেসিক্যালি এখন ইহুদিবাদী ওয়ার্ল্ড চালায়, আইপ্যাক চালায় আমেরিকাকে। আমেরিকার প্রেসিডেন্টের তো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হলো আইপ্যাকের হাতে। ইহুদিবাদী লবি কি বলছে, কি করছে, কি ভাবছে, ওটাই ফাইনাল। ফলে পোপ কি বলবে, পোপ কখন বলবে, এই সমস্ত পোপ কতটুকু নিজে ডিসাইড করতে পারে আমি তাতে ডাউট প্রকাশ করছি। পাশাপাশি একথাও বলছি যে পুরো খ্রিস্টান জগৎ এবং ইহুদিবাদী জগৎ, এই জগৎটা মিলে মোটামুটি ভাবে মুসলমানদের রক্তকে হালাল করে ফেলেছে এবং মুসলমানদের জীবনকে বধ করা। একদম, কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান খুব চমৎকার করে একটা কথা কিন্তু বলছিলেন, জনাব সিরাজুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান একটা কথা খুব চমৎকার করে বলছিলেন, আব্রাহামিক যে ধর্ম আছে, অর্থাৎ যে মানুষটা খ্রিস্টান, যে মানুষটা ইহুদি, তিনি যদি তার নিজ ধর্মটাই ঠিকঠাক মতো পালন করতেন, জেনে বুঝে, তাহলে আসলে তিন ধর্মের মধ্যে এত গন্ডগোল হওয়ার কথা ছিল না। হ্যাঁ, কিন্তু আসলে যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন তাদের জায়গা থেকে যখন বলেই দেওয়া হয় যে যুদ্ধের মধ্যে কোনো মূল্যবোধ টেকে না, তখন তো আসলে ধর্মের বিষয়গুলো রেফারেন্স হিসেবে আসাটাও খুব একটা কার্যকর হয়ে ওঠে না। আমি সবশেষ ছোট ছোট করে একটু জেনে নিতে চাই, মোহাম্মদ কামরুজ্জামান, এখন যে পরিস্থিতি রয়েছে, এই জায়গা থেকে কখনো ধর্মীয় বিষয় সামনে আনা হচ্ছে, কখনো বলা হচ্ছে মিত্রদের জোটের কথা, কিন্তু দিন শেষে যদি কার্যকর সমাধান চায়, কোথায় গিয়ে আসলে কাজটা করতে হবে, যেটা আসলে প্রথম শর্তেই ছিল যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চিরতরে বন্ধ করতে হবে? আসলে আপনার সবগুলো মানে আব্রাহামিক রিলিজিয়ানে বলা আছে যে আমরা যেই যুগে আছি, উই আর এট দি এন্ড। এবং এই যে দাজ্জালের কথা আপনি বললেন, ইমাম মাহদি আসবে এবং হজরত ঈসা উনি আবার আসবেন, এবং আমাদের সনাতন ধর্মেও আছে যে এটা আপনার মিথ্যা যুগ এবং কল্কি দেবতা, হি ইজ দি 10th অবতার অফ বিষ্ণু। তার মানে এগুলোর সবগুলোরই আপনার বোঝা যাচ্ছে যে মানে আমরা একটা মানে টার্মিনাল ইয়েতে আছি। যাই হোক, আমি বলবো নেতানিয়াহু ধর্ম নিয়ে যেরকম কথা বলছে, হজরত মুসা মাউন্ট তুরে যেই 10টা আপনার পেয়েছিলেন,
তো কমেন্ডমেন্ট 10 কমেন্ডমেন্টস, ওটার 9ম কমেন্ডমেন্টে বলা আছে গিভ দি রাইট টু ইউর নেইবার্স। এটাও যদি উনি মানেন, এই ওদের ধর্মের যে 10 কমেন্ডমেন্ট, ওটার 9ম কমেন্ডমেন্টে বলা আছে নেইবারদের কাউকে যেন হত্যা করা না হয়, তাদের রাইট যেন পুরোপুরি দেওয়া হয়। তাইলেই তো আপনার ইসরায়েল মানে টেক দি রাইট স্টেপ এবং প্রোভাইডস মানে সকলের সুযোগ সুবিধা এবং যুদ্ধ বন্ধ হয়ে যায়। তো আসলে প্রবলেমটা হলো এটা আসলে রাষ্ট্রের জন্য না, যতটুকু ওরা যুদ্ধ করে ওরা নিজেদের প্রাইম মিনিস্টার টিকিয়ে রাখার জন্য, সেকেন্ড টার্মে প্রেসিডেন্ট হওয়ার জন্য এই ব্যক্তি পর্যায়ে আপনার এগুলোকে নিয়ে অ্যামালগামেট করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য চেষ্টা করে। যে কারণে আপনি দেখলেন ইউএসএ তে এই বিগত 3 দিন আগে আপনার জো কেন্ট, যিনি নাকি কাউন্টার টেরোরিজমের সবচেয়ে সর্বোচ্চ ব্যক্তি, উনি কিন্তু পদত্যাগ করেছেন। বিকজ উনি বলছেন যে আমরা ইরানের উপর অত্যাচার করছি, অপারেশন এপিক ফিউরি আই ডু নট সাপোর্ট বলে উনি রিজাইন করেছেন। তো আমার তো মনে হয় যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইসরায়েল সবখানেই ইরানের ফেভারে, বিকজ রাইট কজকে কিন্তু মানবতা সকলেই একদম। বিবেক আমি আছে। একেবারে শেষের দিকে হ্যাঁ। আপনার জি। বক্তব্যটা একেবারে স্পষ্ট সবশেষ। অধ্যাপক আক্কাস আহমেদ, ছোট্ট একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। ইরান যুদ্ধ নিয়ে আমরা কথা বলছি, এই যুদ্ধের যদি অবসান হয়, একটা টেকসই সমাধান হয়, তাহলে গাজার উপরে যে আগ্রাসনটা ইসরায়েলে চলছে সেটারও একটা অবসান হবে কিনা? ধন্যবাদ। আমি এর সাথে একটা বিষয় যুক্ত করি, সেটা হচ্ছে কি আপনার এই যে মিডল ইস্টের কান্ট্রিগুলোর যে আপনার যে সামরিক ঘাঁটি, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, সেটা কিন্তু শুধুমাত্র তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য না। আমি কিন্তু মিডল ইস্টের কয়েকটা কান্ট্রি ভিজিট করেছি, তার মধ্যে আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্র আমি ভিজিট করেছি। ওখানে মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে মিডল ইস্টের মানুষগুলো ডেমোক্রেসি চায়, তারা রাজতন্ত্র চায় না, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় না, এবং সেই রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য মধ্যপ্রাচ্যের যে রাজা বাদশাহ তারাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এসছে। এবং ইরানকে একটি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেমন 1905 সালে এই যে বাংলাকে বিভক্ত করেছে ব্রিটিশরা, যে বঙ্গভঙ্গ করেছে, সেরকম একটা ডিভাইড এন্ড রুল পলিসি হচ্ছে শিয়া সুন্নি। কাজে এটা আমি বলবো যে গাজার যে প্রশ্নটা আপনি করেছেন, সেটা হচ্ছে যে কি আপনার যদি এই যুদ্ধে যদি অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে, অলরেডি ইসরায়েল পরাজিত হয়েছে, এবং সেটা আপনার কমবে কিনা, সেটা বিষয়টা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সেখানে থাকবে কিনা, এবং পেট্রো ডলারের যে ডমিনেন্স, আধিপত্যবাদ, সেটা থাকবে কিনা, এবং ব্রিক্সের যে উত্থান এবং চায়নার যে উত্থান, এবং মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিটা যদি ডলারে না হয়ে যদি অন্য মুদ্রায় হয়, তখন সেক্ষেত্রে ইসরায়েলের যে আগ্রাসন সেটা আমি মনে করি আগের থেকে অনেক বেশি কমবে। এবং টু স্টেট সলিউশন, যেটা দ্বিরাষ্ট্রভিত্তিক যে সমাধান, সেটার দিকে যদিও ইসরায়েল এটা বিলিভ করে না, কারণ ইসরায়েল মনে করে যে ফিলিস্তিন প্রতিষ্ঠা হওয়া মানে সেটা হচ্ছে কি ইসরায়েলের জন্য একটি বিগ থ্রেট, এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য এটা একটা বড় হুমকি। আমার কাছে এই আলাপটা আরো দীর্ঘ করতে ইচ্ছা করতেছিল এবং ইচ্ছা করছিল আমির কাকু যে আপনার সাথেও কথা বলতে, কিন্তু একেবারে সময়টা নেই। আমরা আসলে যতটুকু পারা যায় চেষ্টা করেছিলাম আলোচনার 360 ডিগ্রি করতে, এবং অনেক অনেক ধন্যবাদ যারা আসলে যুক্ত ছিলেন এতক্ষণ। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে কথা হবে। দর্শক, এই ছিল আজকের 71 জেলার আয়োজন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, থাকবেন আমাদের সঙ্গে।